হ্যালো, গুড মর্নিং। আজকের ওয়েদারটা বেটার, এমনিতে ওভারকাস্ট, টেম্পারেচারটা খুব কমফোর্টেবল। কিছুদিন অনেক গরম পড়ছিল, তো গতকাল বিকালের দিকে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ। বৃষ্টি হওয়ার কারণে টেম্পারেচারটা এখনও অনেক কন্ট্রোলে আছে। আজকে মনে হয় 17-18তে একটা শার্ট পরলে বেশ মজা লাগে, একটু ঝিরিঝিরি বাতাস আছে। আজকে একটা স্টোরি শেয়ার করব আমার ফ্রেন্ডের, তার একটা ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছে। তো এই স্টোরিতে দুইটাই ক্যারেক্টার। এক হচ্ছে আমার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে শাফিন। আরেকজনের কথা পরে বলতেছি, সেকেন্ড ক্যারেক্টার যে। তো আগে শাফিন সম্পর্কে বলি। শাফিন আমার কলিগ ছিল, দেশে একটা কোম্পানিতে 3-4 মাস কাজ করছি। তারপরেও আমাদের মাঝে যোগাযোগ ছিল, বেশ ভালো বন্ধুত্ব। মোটামুটি এখনও ফোন দেয় মাঝে মাঝে। খুব সম্ভবত রবিবার রাতে আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে ওর একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করলো। ও হচ্ছে গত 4 মাস আগে কানাডায় গেছে। স্কিল মাইগ্রেশন নামে একটা অপরচুনিটি ছিল কানাডায়। স্কিল মাইগ্রেশন হচ্ছে সরাসরি পিআর পায়া কানাডায় যাওয়া। এইটা ও অ্যাপ্লাই করছিল 2023 কি 24-এর দিকে, পরে ডিসিশন পাইছে 2026-এ, মানে প্রায় 2 বছর পরে। তো বলতে গেলে ওর এখন ডিরেক্ট পিআর আছে আর কি। আর সিটিজেনশিপ পাইতে মেবি 3 বছর লাগে পিআরের পর, খুব সম্ভবত। কিন্তু সমস্যা হইতেছে, কানাডায় ও গেছে হচ্ছে টরন্টোতে। তো প্রবলেম হইতেছে, কানাডার একটা মেইন প্রবলেম এখন হচ্ছে জব প্রবলেম, জব ইস্যু। জব বলতে গেলে নাই, মানে আমি ওর থেকে যতদূর শুনছি, আমি তো আর যাই নাই, শোনা কথা। বাট ও যেহেতু গেছে, সমসাময়িক অবস্থা নাকি ভালো না। ও ম্যাকডোনাল্ডসে ইন্টারভিউ দিতে গেছে, নর্মাল ম্যাকডোনাল্ডসে, যে খাবার বানায় আর কি, বার্গার টার্গার বানায় বা স্টাফ হিসেবে আর কি। তো বের হয়ে দেখছে ওর পিছনে আরও 30 থেকে 35 জন ছিল, এবং ওরা কানাডিয়ানই, মানে ওরা নিজেরাই জব পাইতেছে না। তো এই জিনিসটা নাকি শুরু হয়েছে যে ট্রাম্প ট্যারিফ বসানোর পর থেকে। কানাডা অনেক কিছু রপ্তানি করতো ইউএসএতে, এবং এই কারণে কানাডায় অনেক বড় ছোট মাঝারি সাইজের বিজনেস বন্ধ হয়ে গেছে এই ট্যারিফের কারণে। আরও কিছু কারণ হয়তো আছে, বাকিগুলো আমি জানি না, বাট এটা একটা অন্যতম কারণ। তারপর আসল প্রসঙ্গে বলি। এখন ও জব সার্চ করতেছে, কিন্তু জবের অ্যাভেলেবিলিটি খুব কম। তো কানাডায় বা ইউরোপ আমেরিকায় একটা জিনিস হচ্ছে যে, যে কোনো জব নিতে গেলেই একটা সার্টিফিকেট লাগে, মানে ওই রিলেটেড পড়াশোনা আছে কিনা বা সার্টিফিকেশন আছে কিনা। এগুলো এক ধরনের ব্যবসাও বলা যায়, বাট লাগে ওখানে। আর ও ড্রাইভিং লাইসেন্সও নিতে পারতেছে না, কারণ কানাডায় শুনছি যে যাওয়ার পর মেবি 1 বছর লাগে, থিওরি দেওয়ার পর 1 বছর পরে সে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবে। উইয়ার্ড নিয়ম। এনিওয়ে, তো সে একটা কোর্স করছে, সিকিউরিটির কোর্স। এটা নেটওয়ার্ক সিকিউরিটি না, এটা হচ্ছে কিছুটা সিকিউরিটি গার্ডের, বা ওই রকম গার্ড না যে ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি আছে, জাস্ট হচ্ছে রিসিপশনিস্ট টাইপের, মানে মারামারির কিছু নাই। মানে কাউকে ঢুকতে দিবে কি ঢুকতে দিবে না, আইডি কার্ড দেখে এইরকম আর কি। তো ওই কোর্সটা করছে, এখন জব খুঁজতেছিল যে কোনো জব পাওয়া যায় কিনা। তো এক বড় ভাইরা ফোন দিছে, বাংলাদেশে এক বড় ভাই,
তারা ফোন দিছে, ফোন দিয়া বলে ভাই জব টব কিছু আছে কি না, একটু যদি ম্যানেজ করে দিতে পারতেন। ওই বড় ভাই তার পরিচিত আরেক ছেলেকে ফোন দিছে, ও একটু জুনিয়র, বিএসসি করতেছে কানাডায় মেবি, খুব সম্ভবত। তো এই আসলো সেকেন্ড ক্যারেক্টার, এর নাম হচ্ছে ফাহিম। বড় ভাই আমার বন্ধু শাফিনকে এই ফাহিমের নাম্বার দিল। তো শাফিনের যেহেতু জব লাগবে, ও ফোন দিছে, ফোন দিয়ে জিজ্ঞেস করলো কি অবস্থা ভাই, কাজ কীরকম, তো অফিসের অবস্থা কীরকম, সবই জিজ্ঞেস করতেছে। এখন কিছু জিজ্ঞেস করার আগেই মিস্টার ফাহিম শুধু বলে কোনো সমস্যা নাই ভাই, আসবেন থাকবেন, নিজের বাসা মনে করবেন, সব আছে, এই সোফা টোফা টিভি, তারপরে আপনার ঘুমানোর জায়গা, অফিসে কিচেন, আপনি খাইতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এত যখন আশ্বস্ত করলো, শাফিন তো মনে করলো যে আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে, তো যাই দেখা যাক কি হয়। কারণ জবটা হচ্ছে আসলে কনসার্টের, মানে টিকিট চেক করে লোকজনকে ঢুকতে দিবে যে কনসার্টে ঢুকবে কি ঢুকবে না, আর কনসার্টের যে মালপত্র আছে ওগুলা পাহারা দেওয়ারও বিষয় আছে, আওয়ারলি বেস্ট। কিন্তু সমস্যা হচ্ছে জায়গাটা ওর বাসা থেকে, শাফিনের বাসা থেকে অনেক দূরে। কানাডা অনেক বড় একটা দেশ, ওইখানে পাবলিক ট্রান্সপোর্ট সিটিগুলোতে ভালো, কিন্তু অত ভিতরের দিকে আসলে পাবলিক ট্রান্সপোর্ট নাই। তো যেটা হয় বেশিরভাগ মানুষেরই গাড়ি থাকে, পার্সোনাল কার থাকে, ওর তো আর পার্সোনাল কার নাই, তো ওর আর কি উবার নেওয়া লাগবে। কিন্তু ভালোই দূরে আছে, যার জন্য উবারে প্রায় $40 কি $50 মতো নাকি নিচ্ছে। তো বেচারা গেছে, ছিল নাইট ডিউটি, নাইট শিফটের কথা, 11টা বাজে গেছে রাতে, গিয়া দেখে যে অফিস তো বলতে কিছু নাই, একটা রুম, ভাঙাচুরা একটা রুম মাঠের মধ্যে, তার মধ্যে আছে শুধু 2টা চেয়ার। গিয়ে তো ওর মাথা মুথা আউলাই গেছে, কি হইলো, আমারে কি বললো আর এটা কি দেখলাম। পরে কিছুক্ষণ পরে ওই ফাহিমও ওই জায়গায় আসছে, যাওয়ার পর এখন তো শাফি বলতেছে ভাই এটা কি, আপনি মিথ্যা কথা কেন বললেন। তখন ফাহিম শুরু করছে তার নাকি কান্না, ভাই এটা কোনো সমস্যা না, এই আমার ম্যানেজার আমাদের প্রেশার দিতেছে, চাপ দিতেছে, আমি একটু ভাই অনেক সমস্যায় আছি, তাই এখন বুঝে নিতে ভাই, ম্যানেজ করতে হয়েছে। এখন যতবারই ওই কথা বলে এই বাটপার এই একই নাকি কান্না শুরু করে, ভাই আমার টিউশন ফি দিতে হবে, বাসা ভাড়া দেওয়ার টাকা নাই, এই না সেই না, বিভিন্ন জিনিস। এখন 1-2 ঘন্টা শাফিন বৈশা ছিল ওই জায়গায়। তো শাফিন চিন্তা করলো যে ওর আসতে লাগছে $40 কি $50 মতো, যাইতেও এরকম লাগবে। তো ইন টোটাল দেখা যায় $100 থেকে $120 ওর খরচ হয়ে যাইতেছে। তাহলে নাইট শিফটটাও ও করুক, নাইট শিফটটাও করলে 7-8 ঘন্টায় টাকাটা উঠে যাবে। তো ফাহিমকে বললো যে আচ্ছা ভাই এখন যখন আইসাই করছি তাহলে নাইট শিফটটা আমারে করতে দেন। ওই শালার পথে ওরা নাইট শিফটও করতে দিল না, বলে না ভাই আমার বাসায় খাবার নাই, আমার টিউশন ফি দিতে হবে, আমার এটা করা লাগবে আর কি। এখন শাফিন ওরে কিছু বলতেও পারতেছে না, কারণ শাফিন এক প্রকার জিম্মি ওর কাছে। ও যে রাতে ঘুমাবে বা একটু কোনো জায়গায় রেস্ট নেবে সেইটারও জায়গা নেই। একটাই জায়গা, সেটা হচ্ছে ওই বাটপার ফাহিমের গাড়ি। বলছে ভাই কোনো সমস্যা নাই, আপনি আমার গাড়িতে শুয়ে থাকেন আর কি। তো এখন শাফিন যদি ফাহিমের সাথে বাজে ব্যবহার করে অথবা চড় মারে তাইলেও বিপদ, গাড়িতে ঘুমাইতে দিব না, সারা রাত তো করবো কি, পুরা খালি মাঠ, আশেপাশে দোকান নাই, কিচ্ছু নাই। এত রাতে যে উবার পাবে সেটাও নাই, মানে উবার অত রাতে ওই জায়গায় কাভার করে না। ও বলছে উবার আমি সার্চ করছি কিন্তু পাই নাই। এখন ও পুরাপুরি হোস্টেজ ফাহিমের কাছে, এই ভণ্ড ফাহিম। যাই হোক, এখন সামারি হইল, বাঙালি হইলে মানে পার্সোনালি না চিনলে অ্যাভয়েড করাই বেটার।
এইটা সাফিন তো আমার বলছে যে বাঙালিদের কি অবস্থা, আর আমিও আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে আসলে বাঙালি হইলে সোনালি না চিনলে অ্যাভয়েড করাই বেটার। সব জায়গায় বাটপারি, মিথ্যা কথা। এখন কথা হইতেছে যে অনেকে বলতে পারে যে ও তো খুব বিপদে পড়ে গেছে। না ভাই, বিপদে পড়ে আমি বিপদে পড়ছি দেখে কি আমি আরেকজনে আমার জন্য বিপদে ফেলাবো? এটা তো পুরা টোটালি সেলফিশনেস। নিজে বিপদের মধ্যে পড়ছে দেখে আরেকজন নির্দোষ মানুষরে সাফার করাবো, এইটা কি ধরনের বিবেক? এটা তো কোনো কথা হইতে পারে না। মানে প্রতিটা জায়গায় আমি দেখছি কোনো না কোনো সমস্যা আছে, বাট এক্সেপশনাল নাই যে তা না। আমার পরিচিত দুই একজন বাঙালি আছে, এরা খুবই অমায়িক এবং এদের সাথে বন্ধুত্বও খুব ভালো হয়। যারা ভালো, মানে ইথিক্যাল সেন্সটা ভালো, তাদের সাথে বন্ধুত্ব বেশ ভালো হয়। আদারওয়াইজ বাঙালি অ্যাভয়েড করাই বেটার, মানে পার্সোনালি না চিনলে। তো ও আর কি আমারে ফোন দিয়ে এই দুঃখের কথা বলতেছিল যে ভাই দেখেন কি একটা অবস্থা, না পারি ওরে কিছু বলতে, না পারি আমি এই জিনিসটা টলারেট করতে। মানে আমার ওই সময় রাগে পুরা মাথা কাজ করতেছিল না, কিন্তু ওরে কিছু বলতেও পারতেছি না, গায়েও হাত দেওয়া যাবে না। গালাগালি করলে আবার ওর গাড়িতে আমাকে থাকতে দিবে না। আমার কাছে জিনিসটা বেশ মানে উদ্ভট লাগলো যে আমি আমার একজন দেশি মানুষের কিভাবে এইভাবে ক্ষতি করি। ওর যে 120 কি 30 ডলারের মতো মানে মোটামুটি খরচ হয়েছে। এই 120-30 ডলারের মধ্যে 1 টাকাও তো উঠাইতে পারে নাই, মানে সাফার করছে। 120 ডলার দিয়ে সাফার করলো, এর কোনো মানে হয় না। এবং এটা ওরও দোষ নাই, ও ও কি আর জানে না কি এরকম বাটপারে ভরা। এত বড় মিথ্যা কথা বলার তো কিছুই নাই। মানে আমি মারা খাবো দেখে আরও একজনের ফাঁসায় আমার নিজের সাথে মারা খাওয়াইলাম, এই আর কি। যাই হোক, আমি চলে আসছি কাজে।